রাঘব তনুশ্রীকে কথা দেয় সে সব রকমভাবে সাহায্য করবে মাকে সুস্থ করার জন্য। এরপর তনুশ্রী শুরু করে তার শাশুড়ি মাকে কাউন্সেলিং করা। সে রাঘবের কাছ থেকে জানতে পারে তার মা খুব ভালো গান গাইতেন, কিন্তু বাবার আপত্তি থাকার জন্য মাকে সেটা ছাড়তে হয়। ঘটনাচক্রে তনুশ্রী নিজেও খুব ভালো গান জানে। এরপর সে তার শাশুড়ি মায়ের সাথে বন্ধুর মতন মিশতে শুরু করে। তিনি রান্না বান্না খুব ভালোই করতেন। তনুশ্রী তার শাশুড়ি মাকে যত্ন করে টেবিলে বসিয়ে খাওয়ানো শুরু করে। প্রথম প্রথম তিনি খেতে ইতস্তত করতেন, কিন্তু বৌমা এত যত্ন করে তাকে খাওয়াতো, এগুলো দেখে তার চোখে জল চলে আসতো। তারপর তনুশ্রী তার শ্বশুরমশাইয়ের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত সব কাগজপত্র নিয়ে নেয়, যদিও তিনি স্বেচ্ছায় এগুলো দিতে চাননি। তনুশ্রী বলে, আমি নিজে একজন ডক্টর, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে মায়ের সমস্ত কাগজপত্র দেখার। সে দেখে অবাক হয়ে যায়। বছরের পর বছর শ্বশুরমশাই তাকে নার্ভের ওষুধ খাইয়েছেন, যে কারণে আস্তে আস্তে শাশুড়ি মা অনেকটাই মানসিক রোগীতে পরিণত হয়েছেন। এরপরে আর কাল বিলম্ব করেনি তনুশ্রী। রাঘবের কাছ থেকে তার মামার বাড়ির ঠিকানাটা জেনে নেয় তনুশ্রী। 5 বছর আগে একবার এসেছিল তার ছোট মামা, কিন্তু বাবা তাকে চরম অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর মাও বলে দিয়েছে, আমি এখানেই থাকবো, জীবনে কখনোই বাড়িতে আর আসবি না। সেই শেষ মামা বাড়ির সাথে তাদের সম্পর্ক। শ্বশুরমশাইকে না জানিয়ে তনুশ্রী নিজেই চলে যায় রাঘবের মামার বাড়ি। বাড়ির ঠিকানা জানা ছিল, তাই পৌঁছতে কোনো অসুবিধে হয়নি। রাঘবের 2 মামা মামি, তাদের ছেলে মেয়ে এবং দিদিমা বর্তমান। রুচি সম্পন্ন একটা মধ্যবিত্ত পরিবার তাদের। তনুশ্রী নিজের পরিচয় দেয় রাঘবের স্ত্রী সে। তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রাঘবের দিদিমা। এইবার সে কোনো রকম কথা না বাড়িয়ে নিজেই শাশুড়ি মায়ের সম্বন্ধে সব কথা জানতে চায়। কেন তার আজকে এমন পরিণতি হলো? বিয়ের আগেও কি উনি এইরকম অসুস্থ ছিলেন? তার অসুস্থতার কথা কি না বলে বিয়ে দেওয়া হয়েছিল? এই সমস্ত কথা। এবং সে জানায় সে নিজে একজন মনোরোগ বিশেষজ্ঞ। শাশুড়ি মায়ের অতীত না জানলে তার চিকিৎসা করতে অসুবিধে হবে, এবং সে কথা দেয় শাশুড়ি মাকে সম্পূর্ণ সুস্থ করবে যদি তার সম্বন্ধে সব সত্যি কথা জানতে পারে তবে। রাঘবের বড় মামা তখন যে কথাগুলো বলে সেগুলো ছিল এই রকম। আমরা একটি মধ্যবিত্ত পরিবারে ছিলাম। বাবা স্বল্প মাইনের একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেন। প্রথমে আমি জন্মাই, তারপর তোমার শাশুড়ি মা মানে আমার বোন মনু জন্মায়। আদর করে এই নামেই তাকে ডাকে। কি সুন্দর দেখতে হয়েছিল আমার বোনকে। তার 2 বছর পর আমার ছোট ভাই জন্মায়। বোনের যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে যায়, পাড়ার একটা গুন্ডা প্রকৃতির ছেলে ওকে বেশ উত্তপ্ত করত। এমনিতে আমাদের জায়গাটা তখন খুব একটা ভালো ছিল না, তাই বাবা ঠিক করেন বোনকে আর এখানে রাখা নিরাপদ হবে না। ঘটকের মাধ্যমে তার সম্বন্ধ দেখা শুরু করেন এবং কসবায় একটা সচ্ছল পরিবার থেকে তাকে দেখতে আসে। আমার বোন শুধু পড়াশোনায় শিখেছিল আর খুব ভালো গান জানতো। তোমার শ্বশুরমশাই একটিমাত্র সন্তান আর তার বাবা মা। তখন সে সবেমাত্র ব্যাংকে চাকরি পেয়েছে। তারা দেখতে আসে আর আমার বোনকে দেখে খুব পছন্দ হয়ে যায়। আমরা তাদের সব সত্যি কথা বলি, কারণ বিয়ের ব্যাপার তো।
কেন তাকে এত ছোট বয়সে বিয়ে দিচ্ছি পড়াশোনা করা অবস্থায় সেই ঘটনা জানাই এবং তাদেরকে বলি বোনকে যেন অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করাই, কারণ বোন পড়াশোনায় খুব ভালো এবং সে পড়তেও খুব ভালোবাসে। তারা সেটা মেনে নেয়। তাদের কোনো চাহিদা ছিল না। একটা নির্দিষ্ট দিন দেখে বোনের বিয়ে হয়ে যায়। আমার বোনের তো তখন বিয়ের বয়স হয়নি। তাছাড়া সে ছিল খুব প্রাণবন্ত একটা মেয়ে আর খুব ঠান্ডা প্রকৃতির। আমাদের খুবই আদরের বোন ছিল সে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা মোটেই সুবিধার লোক ছিল না। মাসখানেক পর বুঝতে পেরেছিলাম। কথার মাঝখানে তনুশ্রী বলে, তাহলে মায়ের মাথার কোনো গন্ডগোল ছিল না? রাঘবের ছোট মামা বলেন, কোনো মাথার গন্ডগোল ছিল না। ওদের টর্চারে আমার বোন আজ মানসিক রোগীতে পরিণত হয়েছে। তনুশ্রী জানতে চায় এরপর কি হলো। মামাবাবু বলেন, বিয়ের পর বোনকে নিয়ে হানিমুনে পুরীতে যায় অমল। সে স্বামীর সাথে প্রথমবার পুরী যায়, মনে আনন্দ আর ধরে না। বড় হোটেলে খেতে নিয়ে গেছে। অসাবধানতায় বোনের হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে ভেঙে যায়। সবার সামনে বোনকে এমন করে ধমকান, বোন চমকে ওঠে আর সবাই অমলের দিকে বিরক্ত হয়ে তাকায়। হোটেলের বয়রা বলে, ঠিক আছে স্যার, ইচ্ছে করে তো করেননি উনি। অমল এইভাবে সবার সামনে আমার বোনকে অপমান করে। লজ্জায় লাল হয়ে যায় আমার বোন। সে আমাদের সব ঘটনা জানিয়েছিল। আসলে অমল ছিল খুবই আত্ম অহংকারী, সংকীর্ণ মনের একটি ছেলে। সে আমার বোনকে বিয়ে করেছিল যাতে তার উপরে সমস্ত রকম জোর খাটানো যায়, সেই উদ্দেশ্যে। এরপর বোনের রেজাল্ট আউট হয়। কত ভালো ফল করে সে। বোনের ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়াশুনো করবে। অমল নিজে শিক্ষিত ছেলে হয়েও বোনকে আর কলেজে ভর্তি করতে রাজি হলো না। তার মা বলেই দিল, তোমাকে পড়াশোনা শেখানোর জন্য আমরা কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছো, সবার মন জয় করবে, রান্না বান্না শিখবে, সংসার ধর্ম করবে, পড়াশোনা শিখে কি করবে? তোমাকে তো আর চাকরি করতে পাঠাবো না। তার মন সম্পূর্ণভাবে ভেঙে যায়। আমি বোনকে নিয়ে আসতে চেয়েছিলাম আমাদের বাড়ি, যাতে এখানে থেকে পড়াটা কমপ্লিট করতে পারে, কিন্তু ওরা রাজি হয়নি। এরপর বোন ভাগ্যকে মেনে নিয়ে মুখ বন্ধ করে সংসার করতে শুরু করে। তখন আমরা বুঝতে পারি এই বিয়ে দিয়ে আমরা সম্পূর্ণরূপে ঠকে গেছি। হতে পারে তারা সচ্ছল পরিবার, কিন্তু বোনের সেখানে কোনো স্বাধীনতা নেই। আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বলে জামাই কখনো আমাদের বাড়ি আসতো না। কোনো কাজে যদি একটু ভুল হয়ে যেত বা ঠিক তাদের পছন্দসই না হতো, তাহলে তারা এত ধমকাতো বোনকে যে সে সব সময় ভয়ে ভয়ে থাকতো, এই বুঝি ভুল হয়ে যায়। তখন থেকে তার মধ্যে নার্ভাস ব্রেকডাউন শুরু হয়। একটা প্রাণবন্ত মেয়ে আস্তে আস্তে চুপচাপ হয়ে যেতে থাকে। একদিন অমলের দুজন বন্ধু তাদের বাড়িতে আসে বোনের সাথে আলাপ করতে। তখন বোন জানায় সে গান জানে। তাদের আবদার মতন কয়েকটি গান করে সে। পরে তারা অনেক প্রশংসা করে অমলের কাছে। বলে, তোর বউ রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। ব্যাস, আর যাবে কোথায়? সেদিন থেকে বোনকে গান করা বন্ধ করে দেয় জামাই আর তার মা। মা আর ছেলে দুজনেই ছিল সন্দেহপ্রবণ। তখন থেকেই বোনের গান করা বন্ধ হয়ে যায়। এরা নিজেরা কারো সাথে মিশত না। আমরা এদের বাড়িতে খুব কম যেতাম। এরকম ভাবেই সংসার চলতে থাকে বোনের। একটা সচ্ছল পরিবারের ছেলে
এমন বিকৃত রুচির হতে পারে, এদের সাথে না মিশলে বোঝা যাবে না। পুরীর এই ঘটনার পর থেকে বোনকে আর কখনো কোথাও বেড়াতে নিয়ে যায়নি জামাই। এরা নিজের পছন্দ মতন সব কাজ করত। বোনের কাছ থেকে কখনো কোনো বিষয়ে আলোচনা পর্যন্ত করত না তার স্বামী। তখন থেকেই বোন নিজেকে অনেকটা গুটিয়ে নিতে থাকে। বিয়ের 5 বছর পর তখনও সন্তান হয়নি বোনের। শাশুড়ি মা নানান রকম কথা শোনাতে থাকে তাকে। তিনি বলেই দিলেন, এরকম চলতে থাকলে ছেলের আবার বিয়ে দেব। অমলেরও একই কথা। আমাদের ডেকে পাঠায় বোনের শাশুড়ি মা এবং বলে, তোমার বোন যদি সন্তান ধারণে অক্ষম হয়, আমরা আর ওকে এখানে রাখবো না, ছেলের আবার বিয়ে দেব। বোনের জীবনে অমল প্রথম পুরুষ ছিল, তাই সে এসব অত্যাচার মুখ বুজে সহ্য করলেও কখনো স্বামীকে ছেড়ে চলে আসতে চায়নি। প্রচণ্ড ভেঙে পড়ে সে। তনুশ্রী বুঝতে পারে একমাত্র এই পরিবারের লোকেরাই দায়ী তার শাশুড়ি মায়ের এই রকম অবস্থার জন্য। তনুশ্রীর শাশুড়ি মা কি আদৌ ভালো হবেন? জানার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।